শহরের নামকরা আইটি কোম্পানির এমডি নাভিয়াকে হত্যা করা হয়, যার কারণে পুরো শহর জুড়ে তোলপাড় শুরু হয়। ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা তদন্ত শুরু করলে বেরিয়ে আসতে থাকে নাভিয়ার অতীতের একের পর এক অজানা রহস্য। এখন প্রশ্ন হলো, কে করলো এই খুনটা, আর নাভিয়াকে মারার পেছনে তার আসল উদ্দেশ্য কি? ঘটনার সত্যতা জানলে আপনিও চমকে উঠবেন। সোহেল ভিউয়ার সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি সিড। মুভি শুরু হয় এবং দেখানো হয় কয়েকজন পুলিশ অফিসার একজন ক্রিমিনালকে তাড়া করছে। ওই ব্যক্তি কোনো রকমে পুলিশকে আহত করে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই এসিপি পার্থ পেছন থেকে ওই আসামির পায়ে গুলি করে, ফলে ওই আসামি সেখানেই পড়ে যায়। এরপর পার্থ ওই ব্যক্তির মাথায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। এখান থেকে সিন শিফট হয় 14ই ফেব্রুয়ারি বিকেল 6:10 এক ব্যক্তি অটো থেকে নেমে একটা ঘরে প্রবেশ করে। সেখানে একটা মেয়ে বিছানায় অচেতন অবস্থায় পড়েছিল। ওই ব্যক্তি বন্দুকে সাইলেন্সার লাগিয়ে মেয়েটিকে গুলি করে এবং বাড়ি থেকে বেরিয়ে পুনরায় অটোতে উঠে সেখান থেকে চলে যায়। এই হত্যার কারণে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে পুলিশের ওপর চাপ আসতে শুরু করে, কারণ ওই মেয়েটি ছিল নাভিয়া সফটওয়্যার কোম্পানির এমডি, আর তার নাম হলো নাভিয়া। ডিসিপি রামকৃষ্ণ কেসটি পার্থকে হ্যান্ডওভার করে এবং এই কেসটি যাতে তাড়াতাড়ি সমাধান হয় সেই কারণে পার্থকে একটা স্পেশাল টিম দেওয়া হয়, যে টিমে সাইবার সেল থেকে ছিল কিরণ, ফরেন্সিক স্পেশালিস্ট দাস, মার্শাল আর্ট এক্সপার্ট দীপ্তি এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে ঋষি। পার্থ তার টিম নিয়ে ক্রাইম স্পটে যায় ইনভেস্টিগেশন করার জন্য। সেখান থেকে জানা যায় বাড়ির সিসিটিভি কানেকশনটা কাটা এবং সেই সঙ্গেই কেউ একজন টয়লেটের জানালা খুলে সেখান থেকে পালিয়ে গেছে। তবে এই ঘটনার সময় নাভিয়ার স্বামী অফিসে ছিল। এছাড়াও সিকিউরিটি গার্ড এবং রাধুনী কেউ সেদিন বাড়িতে ছিল না। পুলিশ নাভিয়ার স্বামী রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। রাহুল বলে, নাভিয়া খুব সরল মনের মানুষ ছিল, ওকে যে কেউ খুন করতে পারে এটা আমি কখনো ভাবতেই পারিনি। এরপর নাভিয়ার বাবা মাকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কি কাউকে সন্দেহ করছেন? তখন নাভিয়ার মা বলে, আমার মনে হয় নাভিয়ার স্বামী ওকে মেরেছে। এরপর নাভিয়ার মা কিছুদিন আগের একটা ঘটনা বলে। নাভিয়া ফোন করে তার মাকে জানায় সে রাহুলের সঙ্গে থাকতে পারবে না, কারণ রাহুল কথায় কথায় তাকে সন্দেহ করে। তখন নাভিয়ার মা তাকে বলে, প্রতিটা সংসারেই এমন ঝগড়া হয়, তুই একটু মানিয়ে নে। কিছুদিন পরে নাভিয়া তার মাকে ফোন করে বলে রাহুল এখন তাকে মারধর শুরু করেছে, আর এরকমই চলতে থাকলে হয়তো সে আমাকে কোনোদিন মেরে ফেলবে, নয়তো আমি নিজেই আত্মহত্যা করে নেব। এসব শোনার পরে পার্থ রাহুলের অফিসে যায়। পার্থ রাহুলকে জিজ্ঞাসা করে, তুমি নাভিয়াকে মারধর করতে? রাহুল বলে, স্যার, স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হয়েই থাকে, আর তারপরেও যদি আমাকে সন্দেহ হয় তাহলে আপনি আমার সিসিটিভি চেক করতে পারেন। আমি ওই সময় অফিসেই ছিলাম। পার্থ সিসিটিভি চেক করে দেখে রাহুল সত্যি কথাই বলছে। পার্থ কিছুতেই বুঝতে পারছিল না তারা আসলে ভুলটা কোথায় করছে। এই সময় ঋষি বলে, নাভিয়ার বাড়ির দুই পাশে দুটি ট্রাফিক সিগন্যাল আছে। প্রথম সিগন্যাল থেকে দ্বিতীয় সিগন্যাল অবধি যেতে 5 থেকে 7 মিনিট টাইম লাগে। যেসব গাড়ি এই পথ পেরোতে 10 মিনিটের বেশি টাইম নিয়েছে সেই সমস্ত গাড়িগুলিকে ধরলে অবশ্যই কিছু না কিছু ক্লু পাওয়া যাবে। এরপর তারা সিসিটিভি চেক করলে এরকম একটি গাড়ি দেখতে পায়। সাথে সাথেই পুলিশ রাহুল এবং একজন অটো চালককে ধরে আনে। অটো চালক বলে, কাল বিকেলে এই স্যার নাভিয়া সফটওয়্যার কোম্পানির সামনে আমার অটোতে ওঠে, এরপর ওল্ড সিটিতে আমাকে দাঁড়াতে বলে কোথাও একটা যান। তারপর ফিরে এসে জুবলি হিলসের একটা বাড়ির কাছে দাঁড় করিয়ে ওই বাড়ির ভেতরে চলে যান। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে বেরিয়ে এসে পুনরায় নাভিয়া সফটওয়্যার কোম্পানির সামনে নেমে পড়েন। পার্থ অটো চালককে জিজ্ঞাসা করে, আপনি শিওর যে এই ব্যক্তি কালকে আপনার অটোতে চেপেছিল? চালক বলে, হ্যাঁ স্যার, আমার মনে আছে, কারণ ইনি কাল আমাকে 500 টাকা মিটারের বদলে 2000 টাকা ধরিয়েছিলেন। পার্থ রাহুলকে বলে, তোমার কি কিছু বলার আছে? রাহুল তখন বলে, হ্যাঁ, আমি নাভিয়াকে মেরেছি, ও আমাকে ঠকাবে আর আমি চুপ করে বসে থাকবো? এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়। রাহুল নাভিয়ার বাড়িতে গিয়েছিল বিয়ের ডেট ফিক্স করার জন্য। নাভিয়া রাহুলকে আলাদা করে একটা রুমে ডেকে বলে, বিয়ের আগে বরুণ নামের একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, তবে সেটা বেশি দিন টেকেনি, আর এখন বরুণের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তবে তোমার যদি এই ব্যাপারে কোনো অসুবিধা থাকে তাহলে তুমি অবশ্যই বলতে পারো। রাহুল বলে, বিয়ের আগে অ্যাফেয়ার থাকাটা স্বাভাবিক, তাই এই ব্যাপারে আমার কোনো অসুবিধা নেই। এরপর তাদের বিয়ে হয়। তাদের দুজনের ম্যারিড লাইফ খুব ভালোই কাটছিল। তবে এর মধ্যেই হঠাৎ একদিন বরুণ নাভিয়াকে মেসেজ করে, যেটা নিয়ে নাভিয়া এবং রাহুলের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এরপর থেকেই বরুণ নাভিয়াকে মাঝে মাঝেই কল করত, যার ফলে রাহুলের মনে সন্দেহ বাসা বাঁধে। কিছুদিন পর রাহুল দেখে নাভিয়া রেস্টুরেন্টে বরুণের হাত ধরে বসে আছে। নাভিয়া বাড়ি ফেরার পর রাহুল তার ফোন চেক করলে দেখে নাভিয়া বরুণকে 20 লক্ষ টাকা পাঠিয়েছে। এই নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। নাভিয়া বলে, বিপদে পড়া বন্ধুকে সাহায্য করা কি ভুল? তখন রাহুল তাকে বলে, এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে অ্যাফেয়ার রাখাটা মোটেই ঠিক নয়।
নাভিয়া রাহুলকে বলে, তুমি যা ভাবছো তা সম্পূর্ণ ভুল, আমরা জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু রাহুল নাভিয়ার কথা বিশ্বাস করতে পারে না। সে নাভিয়ার ওপর নজর রাখার জন্য একটা গোয়েন্দা ঠিক করে। এরপর একদিন রাহুল যখন অফিসের একটা মিটিংয়ে ব্যস্ত ছিল, তখনই সেই গোয়েন্দা ফোন করে রাহুলকে জানায় এক ব্যক্তি এইমাত্র তার বাড়িতে ঢুকেছে। এটা শুনে রাহুল তার মাথা ঠিক রাখতে পারে না। সে ঠিক করে আজ সে নাভিয়াকে হত্যা করবে। এরপর সে অফিসের পেছনের সিঁড়ি দিয়ে বেরিয়ে আসে, যেখানে কোনো সিসিটিভি ছিল না। এবারে সে অফিসের সামনে থেকে একটা অটো ধরে ওল্ড সিটিতে যায় এবং সেখানে একটা লোকের কাছ থেকে একটা বন্দুক নেয়। বন্দুক নেওয়ার পর সে অটো ধরে জুবলি হিলসে নিজের বাড়ির সামনে অটো দাঁড় করিয়ে ঘরের ভেতরে গিয়ে নিজের স্ত্রীকে হত্যা করে। তারপর আবার অটোতে চেপে নিজের অফিসে ফিরে আসে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। রাহুল যেহেতু তার অপরাধ স্বীকার করেছে, তাই তার নামে একটা চার্জশিট ফাইল করা হয়। তবে পরের দিন রাহুলকে কোর্টে নিয়ে যাওয়ার সময় রীতি এসে পার্থকে বলে রাহুল নাভিয়াকে খুন করেনি এবং সে পার্থের হাতে পোস্টমর্টম রিপোর্টটি দেয়, যেখানে লেখা ছিল শ্বাসকষ্টের কারণে নাভিয়ার মৃত্যু হয়েছে। আর তার মৃত্যু হয়েছিল বিকেল 5টার সময়, অর্থাৎ রাহুল যখন তাকে গুলি করে মারে তার আগেই সে মারা গিয়েছিল। তাই পার্থরা পুনরায় এই কেসটির তদন্ত শুরু করে। তবে তারা রাহুলকে ছেড়ে দেয় না, কারণ সেও নাভিয়াকে মারার জন্যই গিয়েছিল। এরপর পুলিশ নাভিয়ার এক্স বয়ফ্রেন্ড বরুণের বাড়িতে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। বরুণ বলে তার পেটে স্টোন পড়েছিল, তাই তার সার্জারির জন্য সে 14 তারিখে হসপিটালে ভর্তি ছিল। তখন পার্থ বলে, কিন্তু তুমি তো 14 তারিখে দুপুর 2টোর সময় নাভিয়াকে কল করেছিলে। তখন বরুণ বলে, হ্যাঁ করেছিলাম, কারণ আমার ব্যাংকের লোন রিজেক্ট হয়ে গিয়েছিল, তাই টাকা ফেরত দিতে দেরি হবে, এটাই বলার জন্য ফোন করেছিলাম। এরপর পার্থ বরুণের মেডিকেল ডকুমেন্টস চেক করে। অন্যদিকে কিরণও পার্থকে কনফার্ম করে বরুণ 14 তারিখে দুপুর 3টের সময় হসপিটালে ভর্তি হয়েছিল এবং তার সার্জারি হয় সেদিন রাতে, আর আজ সকালেই তাকে ছাড়া হয়েছে। সব ডিটেলস ঠিক থাকায় পার্থ বরুণকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ রাহুলের ভাড়া করা সেই গোয়েন্দার কাছে যায়। সেই গোয়েন্দা পার্থকে ওই ব্যক্তির ছবি দেখায় যে 14 তারিখে নাভিয়ার বাড়িতে এসেছিল, আর ওই ছবিটা ছিল নাভিয়ার এক্স বয়ফ্রেন্ড বরুণের। পার্থ বুঝতে পারে বরুণও রাহুলের মতোই তাদের সাথে গেম খেলছে। এরপর তারা পুনরায় বরুণের কাছে যায় এবং তাকে হেফাজতে নেয়। বরুণ বলে, কলেজ টাইম থেকেই আমি আর নাভিয়া একে অপরকে খুব ভালোবাসতাম, আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতাম। এরপর একদিন আমরা দুজন লং ড্রাইভে একটা রিসোর্টে যাই। সেখানে আমি নাভিয়ার ক্লোজ হওয়ার চেষ্টা করি, কিন্তু নাভিয়া আমাকে বাধা দিয়ে বলে এসব বিয়ের পরেই করব। কিন্তু আমি তারপরেও জোর করলে সে রেগে আমার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে আসে। এরপর কলেজের রিইউনিয়ন পার্টিতে আমার আবার নাভিয়ার সঙ্গে দেখা হয়, তবে সে আমার সাথে কথা বলার জন্য একদমই রাজি ছিল না। তাই আমি নাভিয়ার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে সে আমাকে ক্ষমা করে দেয়। এরপর একদিন রাতে আমি নাভিয়াকে গুড নাইট মেসেজ করি। নাভিয়া পরের দিন সকালে আমাকে ফোন করে বলে যদি কখনো দরকার পড়ে সরাসরি ফোন করবে, এরকমভাবে গুড নাইট লেখার কোনো দরকার নেই, এই কারণে আমার স্বামী আমাকে সন্দেহ করবে। দুদিন পর আমি নাভিয়াকে আবারও কল করে একটা কফি শপে দেখা করার জন্য ডাকি, কিন্তু নাভিয়া সেখানে আসতে চাইছিল না। তবে আমি অনুরোধ করায় নাভিয়া আমার সাথে দেখা করতে আসে। আসলে বিজনেস পারপাসে আমার 50 লাখ টাকা দরকার ছিল। আমি কোনো মতে 30 লাখ টাকা জোগাড় করলেও 20 লাখ টাকা জোগাড় করতে পারিনি। তবে নাভিয়া এতটাই বড় মনের মানুষ ছিল যে তাকে একবার 20 লাখ টাকা চাওয়া মাত্রই সে সাথে সাথেই আমার অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেয়। এই কারণেই আমি তার হাত ধরে তাকে ধন্যবাদ জানাই। কিছুদিন পর আমি নাভিয়াকে আবারও ফোন করি, কারণ আমার ব্যাংক লোন রিজেক্ট হয়ে গিয়েছিল, তাই একজন গ্যারেন্টারের দরকার ছিল। আমি নাভিয়াকে বলি আমার গ্যারেন্টার হতে, কিন্তু নাভিয়া বলে এমনিতেই তোমার জন্য আমার স্বামীর সাথে আমার ঝগড়া হচ্ছে, তুমি আমাকে মুক্তি দাও, আমি কোনো সই করতে পারবো না। এবং এটা বলেই সে ফোনটা কেটে দেয়। তারপর আমি নাভিয়াকে আরও কয়েকবার ফোন করি, কিন্তু সে আমার ফোনটি বারবার কেটে দিচ্ছিল। তখন আমার খুব রাগ হয় এবং আমি ঠিক করি আজ আমি সই নিয়েই ছাড়বো, তার জন্য যদি নাভিয়াকে মারতে হয় তাতেও পিছুপা হব না। এরপর আমি ওই দিন 3টার সময় হসপিটালে ভর্তি হই এবং বাড়ি থেকে টাকা আনার নাম করে নাভিয়ার কাছে আসি। তবে নাভিয়া কিছুতেই গ্যারেন্টার ফর্মে সই করতে রাজি হচ্ছিল না। আমি নাভিয়াকে বলি আমার প্ল্যান 1 কোটি টাকা নেওয়ার, আর তুই শুধুমাত্র 20 লাখ টাকাতেই শেষ করতে চাইছিস। তোর সম্পত্তির জন্যই রিইউনিয়ন করে তোর সঙ্গে বন্ধুত্ব করি, আজ তুই সই না করলে তোকে মেরে হলেও তোর আঙুলের ছাপ নিয়ে যাব। এই বলে আমি নাভিয়ার গলা চেপে ধরি, কিন্তু তখনই হঠাৎ করেই দরজায় কলিং বেল বেজে ওঠে। আমি নাভিয়ার গলা ছেড়ে তাকে একটা ভিডিও দেখাই। ওই ভিডিওটা আমি সেদিন রিসোর্টে যখন নাভিয়া জামা চেঞ্জ করেছিল তখন তুলেছিলাম। নাভিয়াকে আমি বলি যেই এসে থাকুক না কেন তুই তাকে ম্যানেজ কর, না হলে এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে। এটা বলেই আমি টয়লেটের ভেতরে ঢুকে যাই। এর কিছুক্ষণ পর নাভিয়া হঠাৎ করেই বরুণ বলে চিল্লে ওঠে। আমি ভয় পেয়ে টয়লেটের দরজা খোলার চেষ্টা করি, তবে কেউ বাইরে থেকে টয়লেটের দরজাটাকে লাগিয়ে দিয়েছিল।
তখন আমি উপায় না পেয়ে টয়লেটের জানালা স্ক্রু খুলে সেখান থেকে বেরিয়ে আসি। এরপর পুনরায় বাড়ির ভেতরে ঢুকে দেখি বাড়ির ভেতরে কেউ নেই। আমি নাভিয়ার রুমে গেলে দেখি নাভিয়া অচৈতন্য অবস্থায় বিছানার ওপর পড়ে আছে। তার পালস চেক করে বুঝতে পারি নাভিয়া আর বেঁচে নেই। আমি ভয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যাই। বরুণ পার্থকে বলে, বিশ্বাস করুন, আমি ওকে মারার জন্য ভয় দেখাচ্ছিলাম, কিন্তু আমি ওকে খুন করিনি। এরপর নাভিয়ার গলা থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে বরুণের বাঁ হাতের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়, কিন্তু ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় না। কিরণ বলে, আরেকটি ফিঙ্গারপ্রিন্ট সম্ভবত একটা মেয়ের ফিঙ্গারপ্রিন্ট। এরপর পুলিশ নাভিয়ার মেড এবং দুধওয়ালির ফিঙ্গারপ্রিন্ট চেক করলে তাদের ফিঙ্গারপ্রিন্ট নাভিয়ার গলার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে না। এরপর ঋষি পার্থকে বলে, স্যার, হত্যার দিন নাভিয়ার বাবা মা ভারাঙ্গাল থেকে হায়দ্রাবাদ মাত্র 30 মিনিটে কিভাবে পৌঁছায়? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। ঋষির কথায় যুক্তি থাকায় পার্থ এবং ঋষি দুজন মিলে ভারাঙ্গাল যায় নাভিয়ার বাবা মার সাথে কথা বলার জন্য। পার্থ নাভিয়ার বাবাকে জিজ্ঞাসা করে, আপনাদেরকে 7:30টার সময় ফোন করে নাভিয়ার মৃত্যুর খবর দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা কেবলমাত্র 30 মিনিট অর্থাৎ 8টার মধ্যে কিভাবে ওখানে পৌঁছালেন? নাভিয়ার মা বলে, নাভিয়া আগের দিনই আমাদেরকে ফোন করে বলেছিল যে তার সাথে রাহুলের ঝামেলা হয়েছে, তাই আমরা যেন খুব তাড়াতাড়ি তাকে ওখান থেকে নিয়ে আসি। এই কারণেই আমরা পরের দিন সকালবেলায় হায়দ্রাবাদ আসার জন্য বেরিয়ে পড়ি। সেই সময় পথে পুলিশ আমাদেরকে ফোন করে এই দুঃসংবাদটা জানায়, তাই আমরা 30 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে গিয়েছিলাম। এই সময় ঋষি সেখানে নাভিয়ার বাবা মার একটা ছবি দেখে, যেটা ছিল তাদের বিয়ের ছবি। তবে ছবিতে থাকা ডেট অনুযায়ী তাদের বিয়ে হয়েছে 22 বছর, কিন্তু রিপোর্টে উল্লেখ ছিল নাভিয়ার বয়স 24। তাহলে এনারা নাভিয়ার বাবা মা কি করে হতে পারে? এরপর নাভিয়ার বাবা মাকে থানায় নিয়ে যাওয়া হয়। নাভিয়ার মায়ের ফিঙ্গারপ্রিন্ট চেক করলে সেটি নাভিয়ার গলায় পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে। তখন পার্থ তাকে বলে, এবার বলুন, কেন আপনি আপনার মেয়েকে মেরেছেন? তখন নাভিয়ার বাবা বলে, আমরা আসলে ওর আসল মা বাবা নয়। ও যখন অনেক ছোট ছিল তখনই ওর মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার আগে তারা তাদের পুরো সম্পত্তি নাভিয়ার নামে করে দেয়। অর্থাৎ নাভিয়ার বিয়ের পর তার অর্ধেক সম্পত্তি পাবে তার স্বামী এবং বাকি অর্ধেক সম্পত্তি তারা পাবে যারা তাকে ছোট থেকে দেখাশোনা করেছে। তবে বিয়ের আগেই যদি নাভিয়া কোনোরকমভাবে মারা যায় তাহলে তার পুরো সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। আমরা নাভিয়াকে ভালো করে দেখাশোনা করে তাকে উচ্চ শিক্ষা দিয়ে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেই, কিন্তু এত কিছুর পরেও নাভিয়ার সই ছাড়া আমরা তার সম্পত্তি পেতাম না। আমরা অনেকবার তাকে সম্পত্তিতে সই করে দিতে বলি, কিন্তু প্রতিবারেই কোনো না কোনো বাহানা দিয়ে সে এটা এড়িয়ে যেত। আমরা 14 তারিখ নাভিয়ার কাছে গিয়েছিলাম উইলে সই করানোর জন্য, কিন্তু নাভিয়া বলে, আমার সিচুয়েশন এখন অনেক খারাপ, এখন তোমরা চলে যাও, আমি পরে তোমাদেরকে ডাকবো। তখন আমি নাভিয়াকে বলি, উইলে সাইন করে দাও, আমরা এখনই চলে যাব। নাভিয়া তখন বলে, আমি এখানে মরার মুখে দাঁড়িয়ে আছি আর তোমরা সম্পত্তিতে সই করাতে এসেছো, তোমরা আমার সত্যিকারের বাবা মা তো? নাভিয়ার বাবা বলে, কিসের বাবা মা? তোর বাবা মা তো ছোটবেলাতেই মারা গেছে, আমরা শুধু সম্পত্তির লোভে তোকে লালন পালন করেছি, এখন তুই আর কথা না বাড়িয়ে সইটা করে দে। নাভিয়া তখন বলে, তোমরা আমাকে মেয়ে ভাবনি তো কি হয়েছে, আমি সর্বদাই তোমাদেরকে আমার বাবা মা ভেবেছি। এইটা বলে সে সই করে দেয়। তবে সই করার পর নাভিয়ার মা তার গলা চেপে ধরে। নাভিয়া বাঁচার জন্য বাথরুমের দিকে তাকিয়ে বরুণ বলে চিৎকার করে। নাভিয়ার বাবা বুঝতে পারে বাথরুমে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে, তাই সে দ্রুত গিয়ে বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করে দেয়। এই সময় নাভিয়া তার মাকে ধাক্কা দিয়ে ওপরে চলে যায় এবং পুলিশকে ফোন লাগিয়ে সাহায্যের জন্য আসতে বলে। তবে তখনই নাভিয়ার বাবা ওপরে চলে আসে এবং তার হাত থেকে ফোনটা কাড়িয়ে মাটিতে ফেলে দেয়। নাভিয়া ভয়ে রুমের ভেতরে চলে যায়। তবে তার বাবা মা তার গলায় একটা কাপড় জড়িয়ে দেয় এবং তাকে সিলিং ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে দেয়। তখনই নাভিয়ার বাবা মা লক্ষ্য করে বাইরে একটা পুলিশের গাড়ি আসছে। তারা ভয়ে নাভিয়াকে ওই অবস্থাতে ঘরের মধ্যে ফেলে রেখে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। ঋষি এসে পার্থকে বলে, স্যার, আমি প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পেরেছি এরাই সম্পত্তির লোভে নাভিয়ার আসল বাবা মাকে মেরে ফেলেছে। ঋষি এরপর তার গার্লফ্রেন্ড কীর্তির সাথে দেখা করতে যায়। কীর্তি ঋষিকে একটা রিহেব সেন্টারে নিয়ে যায়, যেখানে ধর্ষিত মেয়েদের চিকিৎসা করা হতো। এই রিহেব সেন্টারটা চালাতো নাভিয়া। সে সোশ্যাল ওয়ার্ক করার জন্য সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছিল। আর এমন একটা ভালো মানুষকে যারা এমনভাবে হত্যা করেছে তাদের শাস্তি হওয়া অবশ্যই দরকার। কীর্তি বলে, নাভিয়ার হত্যার আগে সে পুলিশ স্টেশনে একজনের নামে কমপ্লেন করেছিল। আমার মনে হয় ওই কমপ্লেন এবং হত্যার মধ্যে কোনো সংযোগ রয়েছে। ঋষি এরপর পুলিশের কন্ট্রোল রুমে যায় এবং সেখানে এক অফিসারকে জিজ্ঞাসা করে 14 তারিখ বিকেল 4টা থেকে 5টার মধ্যে কোনো মেয়ে 100 ডায়ালে ফোন করেছিল। তখন অফিসারটি জানায় 14 তারিখে একটা মেয়ের ফোন এসেছিল, তবে আমি অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার সাড়া পাইনি এবং এরপরেই ফোনটা কেটে যায়। আমি তৎক্ষণাৎ জুবলি হিলস পুলিশ স্টেশনে খবরটা জানিয়ে দেই। ঋষি এরপর জুবলি হিলস পুলিশ স্টেশনে যায়। সেখানে অফিসার বলে, ওই দিন একটা মেয়ের ফোন এসেছিল, তবে তখন ডিউটিতে কোনো অফিসার ছিল না।
আমি ইনচার্জ অফিসারকে খবরটা জানিয়ে দেই। তিনি বলেন থানায় প্রথম যে অফিসার আসবে তাকে ওই স্পটে পাঠিয়ে দিতে। তবে অফিসার যখন স্পটে যায় তখন মেয়েটি মারা গিয়েছিল। ঋষি এরপর এয়ারটক অফিসে যায় ওই কলের ডিটেলস নেওয়ার জন্য, কিন্তু এয়ারটকের এমপ্লয়ি জানায় ওই কলের ডিটেলস ডিলিট হয়ে গেছে আর এর অ্যাক্সেস একমাত্র ম্যানেজারের কাছেই আছে। ঋষি ম্যানেজারের বাড়ির অ্যাড্রেস নিয়ে তার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তবে রাস্তায় কিছু গুন্ডা তার উপর আক্রমণ করে দেয়। এতগুলো গুন্ডার সাথে ঋষি একা পেরে উঠছিল না। এই সময় একজন তাকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই সেখানে পার্থ চলে আসে এবং ওই গুন্ডাগুলোকে মেরে ঋষিকে বাঁচিয়ে নেয়। পার্থ ঋষিকে বলে, যারা নাভিয়াকে মারার চেষ্টা করেছিল তারা সবাই এখন জেলের মধ্যে, তুমি তাহলে এখন কাকে খুঁজতে চাইছো? ঋষি বলে, যদি সবাই জেলের ভিতরে থাকতো তাহলে আমার উপর আক্রমণ হলো কেন? ঋষির কথায় যুক্তি থাকায় পার্থ তাকে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে বলে। এরপর ঋষি যখন এয়ারটকের ম্যানেজারের বাড়িতে যায় তখন সে দেখে ম্যানেজার মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার ডেস্কে একটা সুসাইড নোট লেখা আছে। ঋষি এরপর সেই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে যারা তাকে মারার জন্য এসেছিল। পরের দিন সকালে পার্থ এসে বলে, সবাইকে গাড়িতে তোলো, কোর্টে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তখন ঋষি বলে, সবাইকে গাড়িতে তোলার দরকার নেই, শুধু আপনাকে তুললেই হবে। পার্থ বলে, এসব ভুলভাল বকছো। ঋষি তখন বলে, আমি আপনাকে একটা গল্প শোনাচ্ছি। একটা মেয়ের খুব জঘন্যভাবে রেপ হয় এবং একজন পুলিশ ওই রেপিস্টকে এনকাউন্টার করে মেরে ফেলে। সেই অপরাধীর নাম হলো বাসু, আর যে অফিসার তাকে এনকাউন্টার করেছিল তার নাম হলো এসিপি পার্থ। তবে এটা ছিল একটা ফেক এনকাউন্টার, আর এসিপির নামে একজন হিউম্যান রাইটস কমিশনের কাছে কমপ্লেন করে। পার্থ বলে, আমি কিছু বলছি না বলে তুমি আমার নামে যা তা বলে যাচ্ছ। বাসুর বিরুদ্ধে আমার কাছে সমস্ত এভিডেন্স ছিল, তাছাড়া ক্রাইম স্পট থেকে ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ঋষি তখন পার্থের সামনে সেই গুন্ডাকে নিয়ে আসে। সে বলে, স্যার, পার্থ স্যার আমাকে ভয় দেখিয়ে আপনাকে মারার জন্য বলেছিল, কিন্তু আমি যখন আপনাকে মারতেই যাচ্ছিলাম সেই মুহূর্তেই পার্থ স্যার নিজেই সেখানে চলে আসে এবং আপনাকে বাঁচিয়ে নেয়। আমরা কিছু বুঝতে না পেরে ভয়ে সেখান থেকে পালিয়ে যাই। পরে পার্থ স্যার আমাদের ফোন করে বলে, একজন পুলিশ অফিসার যদি মারা যায় তাহলে কেসটি সিবিআই এর হাতে চলে যাবে, আর সিবিআই যদি এই কেসে ইনভলভ হয় তাহলে কেউ বাঁচবে না। উনি আমাদেরকে ম্যানেজারের অ্যাড্রেস পাঠিয়ে তাকে মেরে ফেলতে বলে। আমরা একটা সুসাইড নোট প্রিন্ট করে ম্যানেজারের কাছ থেকে সই করিয়ে নিই এবং তাকে বিষ খাইয়ে মেরে ফেলি। ঋষি পার্থকে বলে, ডিপার্টমেন্টে আপনার অনেক সুনাম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনি যখন ফেক এনকাউন্টার করেছেন তার মানে আপনার উপর অনেক প্রেসার ছিল। আর মেয়েটাকে ধর্ষণই বা কে করেছিল? পার্থ বলে, যার জন্য আমি পুলিশ হয়েছি, যার জন্য আমি সর্বদা সৎ থেকেছি, এমনকি যার জন্য আমি বিয়েও করিনি, আর তার কারণেই আমাকে আজ এমন অপরাধ করতে হয়েছে, সে হলো আমার ভাই ভিকি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়। ভিকি নেশার ঘুরে গাড়ি চালিয়ে আসছিল, তখনই তার সামনে বাসু এবং আরেকটি মেয়ে চলে আসে। ভিকি গাড়ি থামিয়ে বাসুর মাথায় আঘাত করে এবং মেয়েটিকে জোর করে রেপ করে। রেপ করার পর ভিকি মেয়েটির শরীরে রড ঢুকিয়ে তাকে হত্যা করে। বাসুর জ্ঞান ফিরলে সে মেয়েটির কাছে গিয়ে তার শরীর থেকে রডটা বের করে এবং সে নাভিয়াকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। নাভিয়া বলে, আমি এখন দিল্লিতে আছি, তুমি পাশের পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন জানাও। এরপর বাসু ওই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন জানায়। পার্থ বুঝতে পারে তার ভাই ভিকিকে বাঁচাতে গেলে বাসুকে এনকাউন্টার করতেই হবে এবং পরিস্থিতিও তার সাথ দেয়। ক্রাইম স্পট থেকে পাওয়া রডের উপরে ভাসুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। ঋষি বলে, নাভিয়া তো শুধু আপনার নামে কমপ্লেন করেছিল, তাহলে আপনি তাকে কেন মারলেন? পার্থ তখন বলে, কমিশন থেকে আমাকে অনেক জেরা করা হয়, আর নাভিয়া যদি আমার বিপক্ষে তখন সাক্ষী দিত তাহলে আমার চাকরি চলে যেত, তাই আমি সেই দিন থেকেই নাভিয়াকে মারার সুযোগ খুঁজছিলাম। এরপর 14 তারিখ 5টার সময় থানা থেকে আমাকে ফোন করে জানানো হয় জুবলি হিলসে একটা এমার্জেন্সি কল আছে। তাই আমি ওই বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকি এবং উপরের রুমে গিয়ে নাভিয়াকে অর্ধমৃত অবস্থায় দেখতে পাই। আমি এতদিন ধরে যাকে মারার সুযোগ খুঁজছিলাম সে আজ নিজেই মৃত্যুকে আমন্ত্রণ করেছে। এরপর আমি তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি এবং কল লিস্ট থেকে 100 ডায়াল নম্বরটি ডিলিট করে সেখান থেকে চলে আসি। ঋষি তখন তাকে বলে, আপনি একটা অপরাধ লুকানোর জন্য কতগুলো অপরাধ করেছেন তা সম্পর্কে আপনার ধারণা আছে? তখন পার্থ বলে, নাভিয়াকে আমি না মারলেও তার হাজবেন্ড তাকে মেরেই ফেলতো, তাই এটাকে আমি অপরাধ বলে মনে করি না। এরপর ঋষি এবং টিমের বাকিরা পার্থকে কোর্টে না নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, চলুন একটা গেম খেলা যাক। আমি আপনাকে একটা বন্দুক দেব যাতে 4টা গুলি থাকবে, আপনার চোখ বেঁধে দেওয়া হবে। আপনি ওই বন্দুকের 4টা গুলি দিয়ে আমাদেরকে মেরে নিজেকে বাঁচিয়ে নিন, না হলে পরের গুলিটা আমরাই আপনাকে মারব। এরপর পার্থের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। পার্থ তার বন্দুক দিয়ে বাকিদের মারার চেষ্টা করে এবং তার একটা গুলি একজনের গায়েও লাগে। এরপর পার্থ চোখ খুলে দেখে সে যার গায়ে গুলি মেরেছে সেটা হলো তার ভাই ভিকি। পার্থ তার ভাইকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। এই সময় ঋষি বলে, কালকের নিউজের হেডলাইন হবে
সৎ পুলিশ অফিসার পার্থ অপরাধের জন্য তার ভাইকেও ছাড়েনি। পার্থ বলে, আমি তোমাদের কাউকে ছাড়ব না। এই সময় ঋষির কাছে একটা ফোন কল আসে। ঋষি ফোনটা ধরলে কলের ওপাশের কথা শুনে অবাক হয়ে যায়। আর এই সময় আমরা পার্থর মুখেও একটা মৃদু হাসি দেখতে পাই। আর এর সাথেই মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।